এখন কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র জন্মের সময় পক্ষ বিপক্ষ তো ছিল। সেটা মিলিটারি ফর্মে হোক, সিভিলিয়ান ফর্মে হোক, পলিটিক্যাল ফ্রন্টে হোক। পাকিস্তান অবিভক্ত থাকুক, পাকিস্তান না ভাঙুক, বাংলাদেশের জন্ম না হোক, এর পক্ষেও তো কিছু মানুষ ছিলেন। এবং সেটা যদি আমরা বড় করে এখন যদি বলি, যেমন জামাত ইসলাম তারা নিজেরা ডিক্লেয়ার দিয়েছে যে হ্যাঁ, তারা রাজনৈতিকভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। মুসলিম লীগের যেহেতু অস্তিত্ব নাই, তাদের ডিক্লেয়ার দেওয়া না দেওয়া এটা বাংলাদেশের রাজনীতি খুব একটা ম্যাটার করে না। যদিও 1970-তে তারা 70 নির্বাচনে তারা বিশাল বড় ফ্যাক্টর ছিল দুই দুই পাকিস্তান মিলিয়ে। এখন কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছে তার সাথে আমি স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ইসলামিক রাজনৈতিক দল, যদি আমরা বলি জামাত ইসলাম, নেজামে ইসলাম, তাদের কি কোনো ভূমিকা সত্যিকার অর্থেই ছিল কিনা? কারণ এখানে আমার একটা জিনিস জানার ইচ্ছা। যেমন একজন খুব আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক, এবং আমি বিশ্বাস করি তিনি অনেক ইনফরমেশন রাখেন, অনেক জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ। আপনার নুরুল কবির সাহেব কিন্তু বলেছে জামাত ইসলামী গণহত্যার সাথে জড়িত। এখন বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনি ওনার এই বক্তব্যকে কিভাবে দেখেন? আমি কিছু লোককে জ্ঞান পাপী মনে করি, কারণ এরা এরা অন্ধ। প্রসঙ্গক্রমে আমি আপনাকে একটা মজার ঘটনা বলি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের খুব প্রত্যক্ষ এবং খুব সামনের কাতারে ভূমিকা রাখা দুইজন প্রফেসর, একজন অসুস্থ, সেখানে আরেকজন আমিও ছিলাম ওখানে সৌভাগ্যক্রমে। সেখানে আবার তাদেরই ক্লাসমেট একজন আওয়ামী লীগ এসেছিলেন। এসে সে খুব এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন। এই দুইজন কিন্তু একসময় গণকণ্ঠের সম্পাদক ছিলেন একজন, আর একজনও কিন্তু সেই ছাত্র ইউনিয়ন করা এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল। নাম এই মুহূর্তে নাম নাম বলা যাবে, অসুবিধা না। আমাদের মাহমুদুল্লাহ স্যার এবং প্রফেসর আফতাব আহমেদ। তো সেখানে গিয়ে যখন এইভাবে এই ধরনের একটা কথা আসছে, আসার পরে তখন মাহমুদুল্লাহ স্যার বলছিলেন যে আফতাব তুমি থামো থামো। তখন তিনি কোরআনের একটা আয়াতের বাংলা অনুবাদ বলছেন যে ইহারা অন্ধ, এরা চোখে দেখে না, কানে শুনে না, বধির, এদের দিল আছে কিন্তু তারা বোঝে না। কোরআনের একটা আয়াতের অর্থ বলছে। এই ব্যক্তিগুলো এরকম। আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন, সারা পৃথিবীতে যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রামে পক্ষ বিপক্ষ ছিল, আছে, থাকবে। সেই সময় কি জামাত ইসলামী একমাত্র পাকিস্তানের পক্ষে ছিল? কারা বলছিল ফাইট বিটুইন টু ডগস অ্যান্ড টু ক্লাস এনিমিস? এই যুদ্ধ ছিল দুই কুকুরের এবং দুই শ্রেণী শত্রুর লড়াই। কারা বলছিলেন? যারা চীনপন্থী কমিউনিস্ট ছিলেন তারা। তো সেখানে এখন ওই যেহেতু জামাত ইসলামী এই সংগঠনটা একটু শক্তিশালী হয়ে গেছে, আর এদেরকে ভিন্নভাবে ভিন্ন কারণে কোপানোর চেষ্টা করা হয়। সেটা হচ্ছে এরা সৎ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, এরা সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সমস্যা কিন্তু এখানে, এরা যদি দুর্নীতিবাজ হইতো তাহলে কিন্তু এদের বিরুদ্ধে লাগতো না, কারণ ছেড়ে দিয়ে মাল উঠে পুটে খাই একই কাতারে হইতো। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি একটা উদাহরণ দেই আপনাকে। আমি আবার খুব শিক্ষক অথবা আমার বৈশিষ্ট্য এরকম যে উদাহরণ দিয়ে ঘটনা বা সত্যিকার ঘটনা উল্লেখ করে কথা বলতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের হাউস টিউটর ছিলেন সাইকোলজির প্রফেসর আজিজুর রহমান স্যার। উনি কমিউনিস্ট পার্টি করতেন এবং আওয়ামী লীগের আমলে একবার মেয়েদেরকে বোরকা পরা নিয়ে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটছে। তো উনি সেখানে, জসিমউদ্দিন হলের দুইজন ছিলেন, একজন এখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ওবায়দুল হক, আর একজন হচ্ছে সাফাইনগঞ্জের একটা কলেজের প্রিন্সিপাল রাষ্ট্রবিজ্ঞানের। সে আমরা দুইজনের রাষ্ট্রবিজ্ঞানের। তো ওরা কথা বলতেছে, আমাকে সাথে নিয়ে গেছে আর কি। সেখানে কথা বলার পরে অনেক কথা বলছিল, খুব বকা ঝকা যা বলা হয়, করার পরে এক পর্যায়ে বললো, 1971 সালে তোমাদের সংগঠন ছাত্র সংঘ হেন খারাপ কাজ পৃথিবীতে নাই যা করেনি। তো আমি বললাম, স্যার আমি কি আপনি অনুমতি দিলে একটু কথা বলতে চাই? বলে বলো বলো। বললেন, স্যার আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। 1970 সালে এখানে জামাত ইসলামের 4 জন সমর্থক অথবা 4 জন কর্মী ছিল। নাম বললাম আমি, আব্দুল মাহবুদ, ডাক্তার রফিক, মাওলানা রুহুল আমিন আর ডাক্তার ফাথুল্লাহ। এই 4 জন কারোর মুখের দিকে তাকায় কথা বলার সামর্থ্য এখনো নাই। মানুষ খুবই ভদ্র, নম্র, স্বাভাবিক। কিন্তু ডাক্তার ফাথুল্লাহ 14টি দোকান
তার ব্যক্তি জমির উপর ব্যক্তি মালিকানাধীন রায়পুর পোস্ট অফিসের সামনে, ঠিক সামনে, পশ্চিম পাশে পোস্ট অফিস, পূর্ব পাশে হচ্ছে আপনার এই তার দোকানগুলো সব দখল করছে ইয়ার আহমদ নামে এক তথাকথিত মুক্তিযোদ্ধা। আচ্ছা, আমি আপনার যা বয়স এবং যে প্রজ্ঞার জায়গাটা, আপনি মুক্তিযুদ্ধ একেবারে খুব ভালো করে না দেখলেও কিন্তু ওই সময় যারা লিড করেছে তাদের হয়তো বা কাউকে শিক্ষক হিসেবে পেয়েছেন, কাউকে হয়তো বা কলিগ হিসেবে পেয়েছেন, আবার কেউ হয়তো বা আত্মীয় স্বজনের ভিতরে থাকতে পারে। সেক্ষেত্রে এই যে একটা গণহত্যা চালানোর জন্য যে লোকবল দরকার হয়, অর্থাৎ বিশাল বড় পাকিস্তান ফোর্স, আবার তাদের এগেনস্ট হচ্ছে ইন্ডিয়ান ফোর্স, এবং আমরা জানি যে হচ্ছে পাকিস্তান হচ্ছে 90,000-এর বেশি মিলিটারি ডিপ্লয় করেছিল। এটা অন অ্যান্ড অফ, এটা আমরা জানি, কম আর বেশি। সেক্ষেত্রে জামাত ইসলাম যেহেতু একটা সুসংগঠিত দল, ক্যাডার ব্যক্তির দল, তাদের একজন সমর্থকের নামও তাদের কোথাও না কোথাও লেখা থাকে বলে আমরা জানি। সেক্ষেত্রে তখন জামাত ইসলামে পূর্ব পাকিস্তানের জনশক্তি বা তাদের সাংগঠনিক কর্মী বা সমর্থক কেমন ছিল? কারণ এটা হচ্ছে কাগজে কলম। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, আমি যে রায়পুরের কথা বলছি, পুরা গ্রেটার নোয়াখালীর মধ্যে জামাত ইসলামের ভালো জায়গা ছিল এটা রায়পুর, এবং সেখানে হলে 4 জনের কথা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে গণহত্যার কথা যারা বলা, আমি আগে বলছি এরা জ্ঞান পাপী, লেখাপড়া করে না, এরা হচ্ছে দল কানা দল দাস। এই কথার এই প্রশ্নের জবাব কিন্তু বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান দিয়ে দিছে যে জামাত ইসলামী তো সরকারি কোনো বাহিনীতে ছিল না, সে কিভাবে গণহত্যা চালাবে? তো এই কথাগুলো আর এখন আর ইয়ে হয় না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার মনে হয় খুব কম 2-1টা বই আছে কিনা আমার জানা বাইরে পড়ি নাই। আমি পড়েছি আপনার এই যে আসফুদ্দৌলা, এই যে আপনার 30 লক্ষের এই যে যেটা তার একটা কমিটি করা হয়েছে, ওবায়দুল হক সরকার, আপনার মনে থাকার কথা। আহ, হ্যাঁ, এবং এই কমিটির ওনার সচিব ছিলেন ওবায়দুল হক, যিনি শিল্পকলা একাডেমির ডাইরেক্টর ছিলেন। তার নিজের মুখের কথা সামনাসামনি বসে আমি শুনছি যে আমাদেরকে দিয়ে কমিটি করার পর যখন আমরা সারা দেশ থেকে হিসাব নিকাশ করে আমরা 36,000-এর মতো পাইছি, যেখানে মিসিং লোকও আছে যারা নিহত হয়নি, পাকিস্তান গিয়ে আত্মগোপন করছে, আসে নাই, ফেরত আসে নাই, পলাই গেছে বিভিন্ন জায়গায়। 36,000 পাওয়ার পরে শেখ মুজিবুরের সামনে যখন আমরা এটা দিলাম, তখন তিনি এই রিপোর্ট দিয়ে আমি কি করুম বলে এটা নিক্ষেপ করছে, এবং বলছে আমি 30 লক্ষ বলছি, তোরা 3,60,000 ফসাইতে পারস না, এই রিপোর্ট দিয়ে আমি কি করবো? আচ্ছা, এরপরের কথা হচ্ছে আমি আপনাকে বলি যে দেখেন আওয়ামী লীগ কত বড় নৃশংস একটা রাজনৈতিক দল। আমি একটা উদাহরণ দেব আপনাকে। জামাত ইসলামী গণহত্যা, জামাত ইসলামী যে সংগঠন, আমি যে সংগঠনটাকে চিনি, যারা নামাজ জামাতে কত ওয়াক্ত পরে হিসাব নেয়, সুদের সাথে ইয়ে থাকলে তারা তাদের দলের যে ক্যাডার রোকন বানায় না, যে লোকেরা, আমি একটা ঘটনা জানি, মিজানুর রহমান 3বারের এমপি, তিনি জাসদ করতেন এবং তিনি জামাত ইসলামীর অফিস ভেঙে মোটরসাইকেল নিয়ে গেছেন। পরে তিনি জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন, এখন রোকন হবেন, তখন বলছে যে ভাই এই মোটরসাইকেলটা বুঝাই দিতে হবে। তিনি ওই মোটরসাইকেল যায় ফেরত দিয়ে, মানে টাকা বুঝাই দিয়ে এসে রোকন আছেন। এই দল মানুষ হত্যা করে কিভাবে বলেন তো? এটা মাথায় ধরে? আর আপনাদের আশেপাশে আপনি কি দেখেন না যারা জামাত শিবির করে, এরা এরা কি আপনার সেই কি বলা যায়, এই যে টর্চার সিল করা, আবরার ফাহাদের মতো ছেলেদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে যে পিটাই মারা, এটা কি এদের পক্ষে সম্ভব? নাকি আগের সব হিংস্র ছিল, এখন সব ফেরেশতা হয়ে গেছে? আমি আমার এলাকার একটা উদাহরণ দিতে চাই আপনাকে। আমার বাড়ি রায়পুর, লক্ষ্মীপুরের একজন আবুল কাশেম ডাক্তার, তিনি আমার এই এলাকার রায়পুর থানার পশ্চিম দিকে হায়দারগঞ্জ, এই যে যেখানে সৈয়দ শাহ হুজুরদের বাড়ি, এখানে তিনি ডাক্তারি করতেন, ব্যাপক জনপ্রিয় ছিলেন এবং লোকটা জামাত করতেন। 70 সালে এই লোকটাকে মেরে, শুধু জামাত করার অপরাধে, তখন তো আর আমরা 71 সাল হয়নি, জামাত করার অপরাধে তাকে মেরে নদীতে ফেলে দিছে। একটা খাল বলে, খালের মধ্যে আপনার ইট বেঁধে তারপরে এটাকে ডুবাই দিছে। তার 2 ভাই আসছে তাকে খোঁজার জন্য। তার ছোট যে ভাইটা, সে এসে রায়পুর বাস স্ট্যান্ডে ওই নিজাম নামে একটা ছেলে ছিল, ছেলেটা ছাত্রসংঘ করত এবং তার বাপ ছিল না, 5টা বোন ছিল, এক ভাই ছিল, সে পাকিস্তান থাকতো, খুব কষ্ট করতো, বোর্ডে স্ট্যান্ড করা ছেলে। সে বিকাল লজিং থাকতো, টিউশনি করতো, ছাত্রসংঘ করতো এবং একটা গেঞ্জির দোকান দিত। তো তাকে জিজ্ঞাসা করছে, তুমি আমার ভাইয়ের খোঁজ জানো কিনা? তখন সে ওই সিগারেটে একটা কাগজ উঠাই
ভিতরে যেটা থাকে লিখে দিচ্ছিল যে এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে আপনি এই ফুলের নিচে খোঁজ করলে পাবেন। এই সময় সে সাত্তার মুন্সি নামে একজন রায়পুর এখন যে হসপিটাল ঠিক উল্টা পাশের বাড়ি মুন্সি বাড়ি, এই নিজাম তুই কি করস বলে তার কলারে ধরছে, বলে না কিছু করি না। তখন তার মাস শুরু করলো, শুরু করার পর সেখান থেকে সে দৌড়ায় চলে গেল তাদের বাড়ি, জিনের মসজিদ বলে তাদের বাড়িকে, রায়পুর এটা বিখ্যাত, সারা বাংলাদেশে অনেকেই চিনে। এই ফিল্ডে পড়ছে, এদিকে মাগরিব আজান দিচ্ছে, একটা মাঠ, এটা বিল। সেখান থেকে মেয়ে যখন আবার মাস শুরু করলো, তারপরে ওখান থেকে আবার ছুটি সে দৌড়ায় এসে তার লজিং বাড়ির এই ঘরের ভিতরে ঢুকছে। ওখান থেকে ধরে এনে তাকে নৃশংসভাবে মেরে তার সেখানে বুকের মধ্যে ওই যে আমাদের দেশে চল বলতো আর কি, মাছ ধরার জন্য যেটা ইয়ে করে, এটা দিয়ে বুকে খাইয়েছে, পুরুষঙ্গ কেটে নদীতে ফেলে দিছে। ওখানে লাশটা নিতে দেয়নি। তারপরে হচ্ছে এই লাশটা নিতে দেয়নি, তাদের বাড়ির একজন আওয়ামী লীগের সাথে ওটা আলেম, বাড়ির সবাই হুজুর, এই বাড়ির লাশটা নিতে আসছে, তারা ওখানে মার দিছে। কত বড় নৃশংস এরা এই দল। সেখানে এরাই বলে যে ওই 71 সালে অমুক লোকেরা গণহত্যা করছে, অমুক লোকে ইয়ে করছে। আমি বিশ্বাস করি এরা অন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, যদি জামাত ইসলামী অথবা আমার বাপ, আমি 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 অন্যায়কে অন্যায় বলা আমাকে কোরআন শিখেছে। আমার বাপ অন্যায় করলে আমি এটাকে সমর্থন করব না। তাহলে আমি পাকিস্তান কি আমার বাপের চেয়ে বড় নাকি? আর ভারত কি আমার খালু নাকি, মামা নাকি, যে সে যত অন্যায় করবে আমি এটাকে, সেটা আমার ভগ্নিপতিও না। এখানে আমাদের নির্মোহ আসলে বিশ্লেষণ করতে হবে।